স্বাগত জানাচ্ছি। আমি গত ক্লাসটা এই যে দেখো প্রশ্নটা কি ছিল, গত ক্লাসে এটা সম্পূর্ণ যোগজ নির্ণয় করেছিলাম। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু কিউ জেড, এই আংশিক অন্তরক সমীকরণের সম্পূর্ণ যোগজ বের করেছিলাম। সম্পূর্ণ যোগজটা বের করেছিলাম এরকম, জেড স্কোয়ার মাইনাস c1 স্কোয়ার y স্কোয়ার ইকুয়াল টু c1x প্লাস c3 হোল স্কোয়ার। তো এইটার প্রথম পার্টটা মানে সম্পূর্ণ যোগজ প্রথম অংশ ছিল, দ্বিতীয় অংশে প্রশ্নটার মধ্যে ছিল ব্যতিক্রম যোগজ নির্ণয়, সাধারণ যোগজ নির্ণয়। তো ব্যতিক্রমের টা বের করব আজকে, সাধারণ যোগজ এখান থেকেই। আমি গত ক্লাসেও বলেছি যে সম্পূর্ণ যোগজ থেকেই ব্যতিক্রম এবং সাধারণ যোগজ ধারাবাহিকভাবে বের করতে হবে। এখন দেখো, যখনই যে কোনো একটা অঙ্কের যখন তোমরা সম্পূর্ণ যোগজ বের করবে, এগুলাকে নাম্বারিং করবে, ইকুয়েশন নাম্বার দিবে। তো এটাকে ধরো ওই প্রথম থেকে যদি নাম্বারিং করে ধরো এটার যত আসে সেটা থাকবে। আমি এখন দেখাচ্ছি যেহেতু আজকে নাম্বারিং ধরো করলাম, সম্ভবত প্রথম 1, তারপরে 2, এটাকে 3 দেওয়া যাবে। এক এক নাম্বারিং করেছিলাম সমীকরণটাকে, 2 নাম্বার নাম্বারিং করেছিলাম হলো যে আমরা যে 4 পিটের সহায়ক সমীকরণের সূত্র লিখি, সেখানে মানগুলা বসানোর পরে যে রেজাল্টটা যে রেজাল্টটা আসবে সেইটাকে দিয়েছিলাম 2 নাম্বার। আর তাহলে এটা আমরা ধরে নিতে পারি এটা 3 নং হইলো। এখন এখানে যেটা করতে হবে আমরা, তো একটা অঙ্কের 3টা পার্ট থাকবে। এখন এখানে লিখে নিতে পারো যে ব্যতিক্রম যোগজ নির্ণয় বা ব্যতিক্রম যোগজ, এটুক দিলেও হবে, নির্ণয় না লিখে চলবে না। তাহলে ব্যতিক্রম যোগজ এটা মানে বের করছি এখন। তাহলে এইটাকে 3 নং যদি হয়ে থাকে, তাহলে ব্যতিক্রম যোগজ করার জন্য যে এই সম্পূর্ণ যোগজে যে ধ্রুবক গুলা থাকবে, তাহলে তাদের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে ব্যতিক্রম যোগজটা কি? সম্পূর্ণ যোগজের মধ্যে যে ধ্রুবক গুলা থাকবে তাদের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। আমাদের আছে c1 এবং দেখো c3। তো এটা ধ্রুবকটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করতে পারে, কারণ আমি c1 c3 দুইটা ধ্রুবক এই সিম্বল নিয়েছি, তোমরা এ বি যেভাবে ইচ্ছা নাও সেটা চলবে। তো এখন আমি কি লিখবো, যে 3 নং কে c1 c3 এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। দেখো প্রথমে c1 এর সাপেক্ষে করলে বাম পাশে কি, জেড স্কোয়ার মানে 0, যেহেতু এখানে c1 নাই, তো 0 মাইনাস c1 স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে c1 এর সাপেক্ষে করলে কি হবে, 2c1, আর ওয়াই স্কোয়ার এখানে থাকবে ধ্রুবক হিসাবে। তাহলে ইকুয়াল টু ওই পাশে কি, দেখো এই পাশে কিন্তু হোল স্কোয়ারের ভিতরে c1, তাহলে প্রথমে আগে 2 into c1x plus c3, পরে আবার ভিতরে করব, ভিতরে করলে c1
এক্স কে করব, তাহলে ইনটু হবে C1 কে করলে 1, আর এক্সটা এখানে ধ্রুবক হিসাবে ইনটু হিসাবে আছে যেহেতু, তাহলে C1 রে 1 ইনটু এক্স মানে শুধু এক্স থাকবে। তাহলে এখান থেকে আমরা ওই যে এটাকে সাজানোরও কিছু নাই, এটা আপাতত থাক, এটাকে আমরা 4 নং দিলাম। এবার আসো C3 সাপেক্ষে। C3 সাপেক্ষে করলে কি আসবে দেখো, বাম পাশে কিন্তু C3 নাই, তার মানে 0 ইকুয়াল টু ডান পাশে কি একইভাবে প্রথমে হোল স্কয়ারের জন্য আমরা অন্তরীকরণ করি, তাহলে 2 ইন্টু C1x প্লাস C3 এটা করলাম। তাহলে এখন ভিতরে করতে হবে, যেহেতু ভিতরে C3, তাহলে ভিতরে C3, তাহলে C1x এ তো C3 নাই, তাহলে C1x মানে 0 প্লাস C3 কে করলে 1 মানে ইন্টু 1। এই অন্তরীকরণ জিনিসটা তো পারোই, এটা আমি জাস্ট তারপরে মুখে বললাম। এখন আমাদের দেখো এটা এখান থেকে আমি একটু মান বের করে রাখতে পারি, সেটা কি দেখো, C1x প্লাস C3 ইকুয়াল টু 0, এটা মনে করো 5 নং সমীকরণ দিলাম। এখন এই মানটাকে দেখো 4 নং এ যদি বসাই বা এভাবে লিখবো 5 এবং 4 হতে পাই, তার মানে 5-এর এই মানটা আমরা বসাইলে দেখো আমরা একটা কি পাবো সেটা দেখতে যাচ্ছি। সেটা কি দেখো, আমাদের কিন্তু আননোন মানে অজানা কিন্তু দুইটা ধ্রুবক। তাহলে আমাদের দেখো, তাহলে 5 নং এর সাহায্যে 4 নং এ কি হবে এটাই লিখলাম, 5 এবং 4 হতে পাই। তাহলে 0 মাইনাস 2C1 ওয়াই স্কোয়ার ইকুয়াল টু C1x প্লাস C3 ইকুয়াল টু 0, এটা কিন্তু 5 নং এ পেয়েছি, সেই মানটা 4 নং এর ডান পাশে বসায় দাও, তাহলে ইকুয়াল টু কি আসলো, 0 আসলো। এখানতে C1 এর মান কিন্তু দেখো 0 আসলো, মানে কনস্ট্যান্টটা। তো এখন আমি কি করব দেখো, আমাদের 3 নং কি ছিল, এখন এই C1 এর মান 3 নং এ বসাইলে কি দাঁড়াও, বইয়ে খেয়াল করবে একবারে মান বের করেছে, হ্যাঁ ওই একটা কিভাবে আসলো। তাহলে C1 0 পেলাম, এখন জেড স্কোয়ার মাইনাস যেটা আমাদের 3 নং ছিল C1 স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু C1x প্লাস C3 ইকুয়াল হোল স্কোয়ার। তো এইখানে আমাদের যে বললাম যে অজানা হলো দুইটা ধ্রুবক সংখ্যা, ওই দুইটার মান আলটিমেটলি বের করা, এটাই হলো মানে এখানের পদ্ধতিটা। তাহলে এখন এই মানটা দেখাইতে হয় না, কিন্তু একটা ক্যালকুলেশন করতে হবে বিধায় আমি কিন্তু এটা দিয়ে এটা পুরাটা দেখাচ্ছি। তো এখন দেখো C1 এর মানটা 0, এই ইচ্ছা করলে এটাকে আমরা 6 নং দিলাম। তারপরে কি লিখবে, ওই যে আমাদের 3 এবং 6 নং হইতে পাই, 6 6 নং থেকে কি পাবো এই রেজাল্টটা লিখে ফেলবে, 6 হতে পাই কি পাবো, তাহলে আমাদের আসছে কি ছিল, জেড স্কোয়ার, এখানে তো আর C1 নাই, জেড স্কোয়ারই থাকবে, মাইনাস C1 স্কোয়ার ওয়াই স্কোয়ার 3 নং এ, C1 মানে 0, 6 নং এর সাহায্য নিয়ে, তাহলে 0 হইলো, 0 লিখলাম, ইকুয়াল টু C1x প্লাস C3 হোল স্কোয়ার, তার মানে C1 0 ইন্টু এক্স মানে 0 প্লাস C3 স্কোয়ার, এটুকুই রইল। তা এখন এখান থেকে আমাদের আচ্ছা, তাহলে আমাদের
কি পাচ্ছি, জেড স্কোয়ার ইকুয়াল টু সি থ্রি স্কোয়ার, এরকম ভাষা। সি থ্রির মান কিন্তু এখনো বের হইলো। আচ্ছা, আমাদের আবার কি পেয়েছিলাম এখানে ইয়েতে, 5 নংটায় কি ছিল? 5 নংটায় ছিল মানে 4 নং এ ছিল কি, 2C1, 5 নং না ইয়েতে, এগুলা আমি আবার দেখো, সি3 এর মান কিন্তু বের হলো না, এটা ধরো 7 দিলাম। আবার দেখো, আবার আহ, আমাদের ইয়ে কি ছিল, 4, 5, 5 নং কি ছিল? 5 নংটা ছিল আমাদের 0 ইকুয়াল টু 2 × C1x প্লাস C3, এরকম ছিল। দেখো, তাহলে 5 নংটা ছিল 0 ইকুয়াল টু এটা। তাহলে ওই যে আমাদের দেখো 6 নং এর সাহায্যে আমরা এখান থেকে C3 মান বের করতে পারি। তাহলে 0 ইকুয়াল টু 0 প্লাস C3, এটা কিসের সাহায্যে, যেহেতু C1 ইকুয়াল টু 0 বের হয়েছে, তাহলে এটা হলো 6 এর সাপেক্ষে, মানে 6 নং আর কি, 6-এর সাপেক্ষে। তাহলে এখান থেকে আমাদের কি আসলো, C3 ইকুয়াল টু 0 আসলো। দুইটা কনস্ট্যান্টের একটা মান পেয়ে এলাম, সে মানটা আমরা দেখো এখন কি হলো, C3 0, C1ও 0। তাহলে আমাদের 7 নং কি দাঁড়াচ্ছে, অর্থাৎ C1 মানে কনস্ট্যান্টের মান বের করবা এইভাবে, যাতে ওই মানগুলা বসানোর পরে ইয়ে আসবে, একটা রিলেশন আসবে। রিলেশনটার মধ্যে কি থাকতে হবে, যে সাধারণত দেখবে জেড এই থাকবে শুধু। তাহলে আমাদের এখন C3 সমান সমান 0 7 নং এ বসিয়ে পাই। তাহলে জেড স্কোয়ার সমান সমান 0, অতএব জেড সমান সমান 0। এই যে জেড সমান 0, এইটা হচ্ছে ব্যতিক্রম, ইহা ইহাই ব্যতিক্রম যোগযোগ। যাহা, শোনো, এটা তোমরা এটা মনে রাখবে যে এই যে জেড এর মান কিভাবে বের করলাম, জেড এর মান বের করলাম হলো কনস্ট্যান্ট গুলোর মান বের করে, আগে অন্তরীকরণ করলাম, করে কিভাবে কনস্ট্যান্ট দুইটার মান বের করা যায়, মানে যে কনস্ট্যান্ট গুলা থাকবে আর কি, দুইটা একটা তিনটা যাই হোক, তাহলে ওদের ওই মানের যে কি করতে হবে, ধরো জেড এর মান বের করব। তো জেড এর মান বের করার পরে আমাদের দেখতে হবে, এই যে জেড এর মান আমাদের এই ক্ষেত্রে 0 বের হয়েছে, তো যাই বেরোক জেড এর মানটা যেন আমাদের মূল যে সমীকরণটা ছিল, মূল সমীকরণটা আমি একটু লিখি, ওই সমীকরণটাকে সিদ্ধ করবে, নাহলে কিন্তু ব্যতিক্রম যোগজ হবে না। তাহলে আমাদের মূল সমীকরণটা ছিল কি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু, এই কথাটা লিখতে হবে আর কি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস কিউ জেড ইকুয়াল টু 0। তাহলে এই জেড এর মান 0, এই কথাটা এখানে বসাইলে কি দাঁড়াবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস ইকুয়াল টু 0। তো এখন এই কথাটা লিখতে হবে যে জেড এর মান যেটাই আসুক, ইহাই ব্যতিক্রম যোগযোগ যাহা, আমরা যখন প্রশ্নটা পাই 1 নং লিখি, লিখ তখন ওই, এটা তো বলেছি যে প্রশ্ন পাওয়ার পরে ওইটাকে 1 নাম্বার সমীকরণ দিতে হবে। আর তাহলে এটা লিখতে হবে কি, যাহা 1 নং কে সিদ্ধ করে, এই কথাটা লিখতে হবে। ব্যতিক্রম যোগজের বেলায় এই কথাটা সবসময় লিখে দিতে হবে, এটা মনে রাখবে। তাহলে ব্যতিক্রম যোগজের আনসার শেষ।
এবার আমাদের আসতে হবে সাধারণ যোগজ। এটা কিন্তু ব্রড প্রশ্ন হিসাবে আসবে এই তিনটা পার্ট থাকলে। এখন আমাদের সাধারণ যোগজ বের করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের যেটা ছিল সেই সম্পূর্ণ যোগজ হেল্প নিয়ে আমি আগেই বলেছি, সম্পূর্ণ যোগজে আমাদের সম্পূর্ণ যোগজটা কি ছিল? ওটা তো 4 নং ছিল আমাদের, তাই না? আমাদের 3 নং ছিল। তাহলে আমাদের 3 নং এ, তাহলে আমাদের যেটা যাই নাম্বারিং করো না কেন, যেটা সম্পূর্ণ যোগজ সেখানে আমাদের কি করতে হবে সেটা দেখো, এই নিয়মটা। 3 নং এ আমাদের এটা লিখতে হবে যে 3 নং এ C3 যে ছিল, C3 এর পরিবর্তে যে কোনো একটা ইচ্ছামূলক ফাংশন লিখবে। সেটা ফাই, আরেকটা যে কনস্ট্যান্ট আছে সেটা ভিতরে দিবে। তাহলে C3 এর পরিবর্তে ফাই C1 বসিয়ে পাই। তাহলে আমাদের সাধারণ যোগজের কিন্তু সিস্টেমটা এভাবে খেয়াল রাখবে। সাধারণ যোগজ ব্যতিক্রম কি হলো, তো সম্পূর্ণ যোগজ থেকে আমরা যে ধ্রুবক গুলা থাকবে সম্পূর্ণ যোগজে তাদের সাপেক্ষে অন্তরীকরণ করে যেভাবেই হোক ওই যে দুইটা সমীকরণ গুলা যে পাবো অন্তরীকরণ করার পরে, তা ওইখান থেকে আমাদের কনস্ট্যান্টের মান বের করে আমাদের জেড এর মান বের করতে হবে। তাহলে কার হেল্প নিয়ে? তার মানে সম্পূর্ণ যোগজ রেজাল্ট আর দুইটা অন্তরীকরণ করার পরে যে আসলো সমীকরণ আসবে, তা এই তিনটা যেভাবে হোক ওই তিনটাকে সমাধান করে জেড এর মান বের করবা। জেড এর মান যে জিরোই হবে তা না, ধরো যাই আসুক, তাহলে জেড এর মান বের করবা। করার পরে আমাদের কাজ কি হবে, যে যে রেজাল্টটা আসলো জেড এর মান যে বের করলে সেই রেজাল্টটাই হবে ব্যতিক্রম ইয়ে যোগজ। এখন ব্যতিক্রম যোগজ এখানে আমাদের হয়তো জেড জেড এর মান আসছে, অনেক সময় দেখা যায় যে এক্স ওয়াই মান জিরো হয়, এখানে আমাদের কি হলো জেড এর মান জিরো আসছে। কনস্ট্যান্টের মান জিরোই হবে যে সবসময় তা না, একটা নির্দিষ্ট মানেও আসতে পারে। তো যাই আসুক তোমাদের কাজ হবে তিনটার মধ্যেই সলভ করা। তিনটা কে কে সমীকরণ, যে দুইটা অন্তরীকরণের মাধ্যমে আসবে দুইটা সমীকরণ, আর একটা হলো সম্পূর্ণ যোগজ। এই তিনটা সমাধান করে অর্থাৎ এক্স ওয়াই জেড যারই হোক একটা রিলেশন বানাতে হবে। তাহলে আমাদের সাধারণ যোগাযোগ কি হচ্ছে এখন? ব্যতিক্রম শেষ হইলো। ব্যতিক্রম পরে সাধারণ যোগজে সেই আমাদের কি করতে হলো, সম্পূর্ণ যোগজে রেজাল্টটার মধ্যে কি করতে হবে, যে যে সেকেন্ড যে কনস্ট্যান্টটা থাকবে, মানে লাস্টে যে কনস্ট্যান্টটা, অর্থাৎ আমাদের এখানে আছে C1 আর C3, তার মানে লাস্ট হিসাবে ধরবো C3 কে। তাহলে সেটার বদলে একটা ইচ্ছামূলক ফাংশন আর ভিতরে C1 লিখতে হবে, যে আলাদা যেহেতু আমাদের কনস্ট্যান্ট দুইটা, তাহলে আমাদের ফাই C1 ধরবো, ধরে এটা কি করব C3 এর পরিবর্তে বসাবো। তাহলে আমাদের বসাইলে কি বসিয়ে পাই, মানে তাহলে আমাদের সম্পূর্ণ যোগজের রেজাল্টটা কি আসবে, জেড স্কোয়ার মাইনাস C1 স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু C1 এক্স প্লাস ফাই C1, এটা ছিল হোল স্কোয়ার ছিল সম্পূর্ণ যোগজটা। এই এই তো এইটুক বসানোর পরে এখন এখন আবার অন্তরীকরণ করব। এই ধাপগুলো মনে রাখতে হবে। মনে করো এটা আমাদের কোন পর্যন্ত, 8, এই 8 নাম্বার 7 পর্যন্ত যদি আগে যায় থাকে আমাদের ইয়েগুলা সমীকরণ গুলা, এটাকে ধরো 8 নাম্বার দিবে। তো এখন আমাদের লিখতে হবে 8 নং কে C1 এর সাপেক্ষে অন্তরীকরণ
করে পাই। তাহলে C1 এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি আসবে? বাম পাশে দেখো -2C1y² ইকুয়াল টু, ডান পাশে কি হোল স্কয়ার, ওইটার জন্য প্রথমে অন্তরীকরণ করলাম, ভিতরে কিন্তু C1 আছে, তাহলে 2 ইন্টু কি করব, 2 ইন্টু C1x প্লাস 5C1 ইন্টু কি হবে, ইন্টু হবে, দেখো ভিতরে করলে C1x মানে x আসলো, C1 কে করলে 1 মানে x, প্লাস 5C1 মানে 5 প্রাইম C1 লিখবো, না 5 C1 টা যেহেতু 5 ফাংশনের ভিতরে, তাহলে এইটা হলো আমাদের কার সাপেক্ষে অন্তরীকরণ করা, এটা হচ্ছে C1 এর সাপেক্ষে। এখন আমাদের একটু সরল করতে পারি, না করলেও হয়, 2 2 কাটা দিয়ে আমাদের কি আমরা কি লিখবো, -C1y² ইকুয়াল টু, ধরো সামনে নিয়ে আসলাম x প্লাস 5 প্রাইম C1 ইন্টু C1x প্লাস 5C1। এখন একটা কথা লিখতে হবে, সেটা হলো এই যে আমরা যে 8 নাম্বার, এই যে এটা করলাম অন্তরীকরণ করার পরে, মনে করো এটা 9, তাহলে আমাদের আগের যেখান থেকে আমরা অন্তরীকরণ করলাম সেইটাকে আমরা 8 নং দিয়েছিলাম, তাহলে এখন লিখতে হবে 8 এবং 9 হতে লিখতে হবে যে C1 অপসারণ করলে সাধারণ, এটার আনসার এইটাই। এখন এই অপসারণ করার জন্য এটা অনেক রেজাল্টটা যেহেতু ইয়ে না, নিউমারিক্যাল কোনো মান নাই C1 এর, তাহলে এটা করা ইয়ে না, এটা এইভাবেই লিখে দিতে হবে, অপসারণ করলে সাধারণ সমাধান বা সাধারণ যোগজ পাওয়া যাবে। যাই হোক, আমরা লিখলাম সাধারণ সমাধান পাওয়া যাবে, যোগজটাও তো একটা সমাধানই, সাধারণ সমাধান পাওয়া যাবে, এইটাই আনসার। এভাবেই করবে প্রত্যেকটা অঙ্কের, এরকম তিনটা, কোনো অঙ্কের আহ, দুইটা পার্ট চাইতে পারে, যে একটা প্রশ্নের মধ্যে বলবে যে সম্পূর্ণ যোগজ ব্যতিক্রম যোগজ বের করো, আর যদি বলে তাহলে তো আর আমাদের এই যে থার্ড পার্টটা করার দরকার নেই। আবার অনেক সময় যদি বলে যে সম্পূর্ণ যোগজ এবং সাধারণ যোগজ বের করো, তখন কি করতে হবে, তখন কিন্তু আমাদের এই ব্যতিক্রম যোগজটা আর বের করতে হবে না। এটা তো বুঝেই গেছো, যা যা চাইবে, আবার তিনটাও চাইতে পারে, ব্রড প্রশ্ন হিসাবে আসলে তিনটাই চাইবে। তো এখন আমাদের একটা জিনিস কি হলো, যে প্রথমে আমাদের নির্ণয় করতে হবে অবশ্যই সম্পূর্ণ যোগজ, তারপরে সেখান থেকে ব্যতিক্রম, ব্যতিক্রমটা কিভাবে, স্টেপ গুলা মনে রাখলেই হবে, ব্যতিক্রম বের করতে হবে, যে সম্পূর্ণ যোগজে যে ধ্রুবক থাকবে, যে ধ্রুবক গুলো তাদের সাপেক্ষে অন্তরীকরণ করে সমীকরণ বের করতে হবে, দুইটা হোক তিনটা হোক, যদি ধ্রুবক তিনটা থাকে তিনটা সমীকরণ হবে, আর দুইটা থাকলে দুইটা, তাহলে ওই যে অন্তরীকরণ করার পরে যে সমীকরণ দুইটা বের হইলো, সেই দুইটা এবং সম্পূর্ণ যোগজের যে সমীকরণটা, এই তিনটা মিলে একটা সরলের মাধ্যমে মান বের করতে হবে। সেটা কিসের মান, এক্স ওয়াই আকারে একটা সমীকরণ আসতে পারে, ও জেড আকারে আসতে পারে। তার আগে কি করতে হবে, সুবিধাজনক ভাবে কনস্ট্যান্ট গুলার মান বের করতে হবে, এই তিনটা সমীকরণে যেভাবে হোক, যোগ বিয়োগ, মান একটা মান আরেকটায় বসিয়ে, সেটা তো সমীকরণটা দেখেই বুঝতে পারবে। যাই হোক, আমি আরেকটা চেষ্টা করি আজকে আবার আরেকটা সমাধান করার সমীকরণ। ধরো একটা প্রশ্ন এরকম আছে,
এটা তোমাদের বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 16 সালে আসছিল। সেটা হচ্ছে এক্স পি মাইনাস প্লাস 3y³ ইকুয়াল টু 2z। আচ্ছা, এটা 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 যদি এটার বলা হয়েছে, প্রশ্নটা ছিল এরকম যে এর সম্পূর্ণ যোগজ ব্যতিক্রমী যোগজ বের করে। আচ্ছা, এখন এই আমি ওই এত কিছু লিখবো না, শুধু দেখো আমাদের ফাংশন অফ, তো এটা লিখবেই, ফাংশন অফ এক্স ওয়াই জেড, সেই সম্পূর্ণ যোগজের এক্স ওয়াই জেড পি কিউ, এটা সমান সমান এক্স পি প্লাস 3y³ মাইনাস 2z। আমি এটাকে কিন্তু এক পাশে সব নিয়ে এসে, এটা তো জানোই, এর আগে প্রথম ক্লাসেই বলেছি, ইকুয়াল টু 0। তাহলে আমাদের ধরার পরেই ডেল এফ বাই ডেল এক্স বের করব। ডেল এফ বাই ডেল এক্স কি? দেখো পি কোথায় কোথায় এক্স আছে, পি প্লাস ওই এখানে হবে 4x³ ডেল এফ বাই ডেল ওয়াই কত হবে? যেখানে যেখানে ওয়াই আছে, ওয়াই এক জায়গায় আছে 3y³ মানে 3 কিউ পাবো। তারপরে ডেল এফ বাই ডেল জেড, জেড কোথায় কোথায় আছে? এক জায়গায় -2z মানে এখানে পাবো -2 পাবো। তারপরে বের করতে হবে ডেল এফ বাই ডেল পি, পি কোথায় আছে দেখবে, তাহলে পি এক্স পি মানে পি 1 হইলো, এক্স রইলো, তারপরে আর কোথায় আছে পি? আর কোথাও নাই। তার মানে ডেল এফ বাই ডেল পি সমান এক্স। ডেল এফ বাই ডেল কিউ, কিউ কোথায় কোথায় আছে? 3y³ মানে 3y রইল, তারপরে আর কোথায় আছে লাস্টে? কিউ² মানে কত হইলো? 2 দোকানে 4, 4x²কিউ। তার মানে আমাদের আংশিক অন্তরীকরণের এই মানগুলা যে কোনো একটা প্রশ্ন পাই, এই কাজগুলা করতে হবে, এটা তো শুরুতেই বলেছি। তার মানে আমাদের এখন সহায়ক সমীকরণ, 4 পিটের সহায়ক সমীকরণটা কি? ডি dz by minus p del f by del p minus q into del f by del q equal to dp by del f by del x plus p into del f by del z equal to del q by del f by del y plus q পিটের সহায়ক সমীকরণ লিখলাম। মানগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি। দেখো প্রথমে কি আছে? ডিএক্স বাই মাইনাস পি এর মান কিন্তু আমাদের এক্স বের হয়েছে, তাহলে বসাইলাম। ডেল এফ বাই ডেল কিউর মান আমাদের কত? 3y প্লাস 4x²কিউ। তারপরে আমাদের ডিজেড বাই কি? মাইনাস পি ডেল এফ বাই ডেল পি, ডেল এফ বাই ডেল পি, তার মানে পি এক্স। ডেল এফ বাই ডেল কিউ এর মান কিউ ইন্টু 3y প্লাস 4x²কিউ। আচ্ছা, তারপরে ডিপি বাই কি আছে? ডেল এফ বাই ডেল এক্স, ডেল এফ বাই ডেল এক্স এর মান পি প্লাস 4x² প্লাস, পরে ডেল এফ বাই ডেল জেড কত আমাদের? -2, মানে আমাদের পি
পি ইন্টু ডেল এফ বাই ডেল জেড মানে -2p। আচ্ছা, তারপরে আমাদের আসতেছে ডেল এফ বাই ডেল ওয়াই কত? ডেল এফ বাই ডেল ওয়াই হচ্ছে ডি কিউর নিচে 3q প্লাস কিউ ইন্টু ডেল এফ বাই ডেল জেড মানে -2, তাহলে -2q। এখন আমি কি বলেছিলাম যে সহায়ক সমীকরণ থেকে সুবিধাজনক অনুপাত নিয়ে, দুইটা অনুপাত নিয়ে পি বা কিউ এর মান বের করা। এখন দেখো, পি কিউ এর মান বের করতে গেলে এখানে আহ এটা কিন্তু দেখো, এটা কিন্তু সিঙ্গেল সুন্দরভাবেই আছে ডিএক্স বাই -x, তাহলে এটাকে আমি নিতে পারি। এখন আমাদের কিন্তু উদ্দেশ্য পি বা কিউ এর মান বের করা। তাহলে পি এর এই যে অনুপাতটা যদি নেই, এখানে কিন্তু আমাদের থাকবে, দেখো নিচে থাকবে 4x² - p। এটা নিলে সমাকলন করার অসুবিধা হবে, কিন্তু কিউ এরটা সুবিধা। কিউ এরটা কি সুবিধা? এই জন্য আমরা কি করব, আমরা দেখো প্রথম এবং পঞ্চম তাহলে লিখবো। এটাকে আমরা কিন্তু কি বলি, এটা 2 নং থাকে, তাহলে 2 নং হতে প্রথম ও পঞ্চম অনুপাত নিয়ে পাই। কি পাবো? ডিএক্স বাই -x ইকুয়াল টু ডিকিউ বাই 3q - 2q। এটাকে আমরা বিয়োগ করি, বা ইকুয়াল টু ডিকিউ বাই 3q - 2q মানে কিউ। তাহলে আমাদের এখান থেকে দেখো সমাকলন করলে কি হবে, বা ইচ্ছা করলে ডিএক্স বাই এক্স লিখো, ওই পাশে নিয়ে যাও -ডিকিউ বাই কিউ। তাহলে আমরা কি কি করব, সমাকলন করে পাই। মাইনাসটা না নিলেও চলবে, রেজাল্ট কি আসে দেখো। সমাকলন করলে কি পাবো? লন এক্স ইকুয়াল টু -লন কিউ প্লাস, যেহেতু লন ওই পাশে আসছে, তাহলে আমাদের কনস্ট্যান্টটাও লন দিয়ে ধরবো। তো যে সমাকলন তাহলে সমাকলন করার পরে আমাদের দেখো সরল করলে কি হবে, লন সি। তোমাদের আগেও বলেছি যে আংশিক অন্তরীকরণের যে যে চ্যাপ্টার গুলা পড়িয়েছি পূর্বে, সেগুলার মধ্যে খেয়াল করেছো ল্যাগ্রাঞ্জের অঙ্ক করেছি। তো সেখানে তো কনস্ট্যান্টটাকে এক পাশে রাখবে। তাহলে এখানে আমরা কি পাবো? লন এ প্লাস লন বি মানে লন এ বি মানে এক্স কিউ ইকুয়াল টু লন সি। লন ক্যান্সেল উভয় পক্ষে, তো এক্স কিউ সমান সমান সি। আমাদের কি মূল উদ্দেশ্য, 4 ফিটের ইয়ে দিয়ে উদ্দেশ্যটা কি আমাদের? আমি আগেই বলেছিলাম না যে পি বা কিউ এর মান বের করা। তাহলে আমাদের এখানে কিউ এর মান বের করবো, অর্থাৎ কিউ সমান সমান আমাদের আসতেছে কি, সি বাই এক্স। এখন সি বাই এক্স পেলাম কিন্তু কিউ এর মান। তাহলে আমাদের কিন্তু পি কিউ দুইটারই মান লাগবে। কেন? আমাদের মূল সূত্রটা সম্পূর্ণ যোগজ বের করতে ডিজেড সমান সমান আমরা কি পাই, যে পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই। তাহলে আমাদের কিউ এর মান চলে আসছে। কিউ এর মানটা আমরা ইয়ে করব, এখন 1 নং এ বসিয়ে পি এর মান বের করবো। এখানে যদি পি এর মান আসতো, তাহলে সেই কিউ এর মানের জন্য 1 নং এ বসাতে হবে। তাহলে আমরা লিখব কিউ এর মানটি 1 নং এ
বসিয়ে পাই। 1 নং কি ছিল আমাদের? xp প্লাস 3y এর মান বসায় দিই কি c/x, আর ওই পাশে ছিল আমাদের 2z মাইনাস x স্কোয়ার কিউ স্কোয়ার মানে ইন্টু সি স্কোয়ার এক্স স্কোয়ার। তো আমাদের ইয়েটা আসতেছে কি, এখন আমরা পি এর মান যেভাবে হোক বের করব। তাহলে আমাদের কি এক্স পি এখানে গুণ করে যদি দেই তাহলে হবে 3cy/x ইকুয়াল টু, এখানে দেখো এক্স স্কোয়ার কাটা, তাহলে 2 ইন্টু জেড মাইনাস সি স্কোয়ার। পি পি কোথায় আছে? শুধু এখানে, আর আর কোথাও নাই। তাহলে এটাকে ওই পাশে নিয়ে যাই। এক্স পি সমান সমান 2z মাইনাস সি স্কোয়ার মাইনাস 3cy/x। এখন যদি বলি অতএব পি এর মান কত, তার মানে এক্স দিয়ে উভয় পাশে ভাগ করে দিতে হবে। অতএব পি সমান সমান এখানে কি হবে 2 ইন্টু জেড মাইনাস সি স্কোয়ার বাই এক্স আর মাইনাস 3cy/x স্কোয়ার। এইগুলা এই যে পি কিউ এর মানও কিন্তু সমীকরণ একটা আকারে মানে নাম্বারিং করা যায়। তা কেন আমরা কিন্তু বসাবো এখানে ডিজেড সমান সমান পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই, এই ইয়েটার মধ্যে বসাবো সমীকরণটার মধ্যে। তো এখন আমাদের এখানে যদি বসাই, আমি কিন্তু মুখে বলতেছি, এর আগে লিখে দিয়েছি কিভাবে কিভাবে লিখতে হবে। যাই হোক, এখন পি এর মান বসাইলে কি হবে 2z মাইনাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস 3cy/x স্কোয়ার ইন্টু ডিএক্স, আর কিউ এর মান কি বের হয়েছিল আমাদের c/x, তাহলে c/x ডিওয়াই। এখন এখান থেকে সমাকলন করে একটা সমাধান করতে হবে। তা সমাকলন করতে গেলে এখন আমাদের ডিজেড ডিএক্স ডিওয়াই, তার মানে এক্স ডিএক্স এর সাথে এক্স সম্বলিত রাশি থাকবে, এটা তো জানোই সমাকলনের সুবিধার্থে। তাহলে আমাদের এখন একটু সলভ করার লাগবে, সেটা কি একটু সরল করার চেষ্টা করি। দেখো আমরা ডিজেড সমান সমান লিখি, এখানে একটু লসাগু করি মানে লঘিষ্ঠ আকার আনি। এখানে কি হবে, এখানে আমি যদি এক্স স্কোয়ার হয় তাহলে আমরা উপরে কি লিখবো 2x জেড মাইনাস সি স্কোয়ার মাইনাস 3cy তারপরে ডিএক্স প্লাস c/x ডিওয়াই। এখন ইয়ে করি, আমাদের সব গুণ করে দিয়ে দেখি কি হয়। দেখো এক্স স্কোয়ার দিয়ে ইয়ে করে দিই, তাহলে কি রেজাল্ট আসে ওইভাবে আমরা আগে বের করি। তাহলে আমাদের এক্স এক্স দিয়ে এই যে এই পাশের এটাকে যদি লঘিষ্ঠ আকার করতাম তাহলে আমরা এই লিখতাম, যেহেতু এটা এখানে করি নাই কেন, এটা ডিএক্স এটা ডিওয়াই। এখন আমরা উভয় পাশে এইভাবে বলি যে এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিই, তাহলে এক্স স্কোয়ার ডিজেড সমান সমান 2x, এগুলা গুণ করে দেওয়া যায় 2x জেড মাইনাস 2x সি স্কোয়ার, অথবা আমি গুণ না করেও ইয়ে করি ওইভাবেই লিখি 2x জেড মাইনাস সি স্কোয়ার তারপরে মাইনাস 3cy, এটা কিন্তু আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিএক্স, এটা হলো ডিএক্স এর পার্ট, প্লাস যেহেতু এক্স স্কোয়ার দেয় তাহলে ডিওয়াই এর সাথে কি হবে
নিচে একটা এক্স ছিল, যেহেতু এক্স স্কোয়ার দিয়ে আমরা ইয়ে করছি, গুণ করছি, তাহলে আমাদের সি এক্স ডিওয়াই থাকবে। এখন এই ডিজেড এর সাথে জেড এর ইয়েগুলো আনতে হবে। তাহলে আমাদের দেখো ডিজেড জেড কিন্তু এখানে আছে, ডান পাশে ওই যে ডিএক্স এর সাথে একটা পার্ট গুণ আছে, সেটা নিয়ে আসবো। সেটা কি? মাইনাস হয়ে কি আসবে? 2x জেড মাইনাস সি স্কোয়ার ডিএক্স। এটাকে নিয়ে আসলাম। ডিএক্স কে কিন্তু বাদ দিয়ে আনা যাবে না, এই জন্য এটা সহই আনলাম। তারপরে কি আমাদের ওয়াই গুলাকে একসাথে রাখবো। তো ওয়াই এর পোর্শনটা কি আছে এখানে? এখানে আছে মাইনাস থ্রি সি ওয়াই ডিএক্স। তাহলে আমরা লিখবো মাইনাস থ্রি সি ওয়াই ডিএক্স প্লাস সি এক্স ডিওয়াই। মোটামুটি আমাদের এই পোর্শনটা সাজানো আছে। এখন এখানে ইন্টিগ্রেশন বা সমাকলনের জন্য একটা কাজ করতে হবে। যেমন ধরো এই যে এই পোর্শনটা আমরা কি করি, ডি অফ, ধরো এরকম থাকলে কি লিখতে পারি, ডি অফ এক্স জেড। এর মানে কিন্তু আমরা কি করি, ডিএক্স এক্স ইন্টু ডি জেড প্লাস জেড ইন্টু ডিএক্স। মানে এইটা ভাঙলে কিন্তু এটা হয়, আবার এটাকে ক্লোজ করলে এটা হয়। এরকম অনেক ক্ষেত্রে পাবে বা পেয়েছো। তাহলে এইরকম একটা ফরম্যাটে তৈরি করতে হবে। এখন এটা দেখ কিভাবে, যেমন আমি এখানে দেখো এক্স স্কোয়ার ডিজেড, মানে আমি যদি ডি অফ, কথার কথা দেখো, এক্স স্কোয়ার, এখানে যদি মনে করো আমি জেড দিই, তাহলে এটার কি হইতে পারে, এক্স স্কোয়ার ডিজেড প্লাস 2x কি হবে ডিএক্স। এরকম হবে রেজাল্ট। তো এই অনেকটা দেখো যে উপরের এই পোর্শনটা এরকম হবে না, কিন্তু দেখো এখানে একটু করা যাবে। কিভাবে করা যাবে, আমি যদি এই যে জেড মাইনাস সি স্কোয়ার একটা সিঙ্গেল চিন্তা করে, ধরো ধরো জেড মাইনাস যদি সি স্কোয়ারটা না থাকতো, তাহলে কি ধরো 2x জেড আছে। তাহলে আমাদের দেখো এইটারে যদি আমরা ডিজেড, এটা এইটুককে যদি ধরো সি স্কোয়ার যদি না থাকতো, তাহলে এইটুককে যদি ক্লোজ করতাম, তাহলে এটা কিন্তু যেহেতু মাইনাস আছে, এটা ভাগ আকারে হইতো। তাহলে তখন লিখতাম ডি অফ কি হইতো, এক্স স্কোয়ার বাই জেড। এরকম একটা রেজাল্ট আনা যেত। এখন আমাদের যেহেতু মাইনাস সি স্কোয়ার আছে, তাহলে এইটাকে করার জন্য আমাদের একটা জিনিস করতে হবে। তাহলে আমাদের এটাকে জেড, মনে করো ডি অফ জেড মাইনাস সি স্কোয়ার, হ্যাঁ, এইরকম লেখা যাবে। আর যেহেতু আমাদের এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স যে এই রেজাল্টটাকে যদি আমরা দেখো অন্তরীকরণ করি, তাহলে এটারে কি আসবে, দেখো এখানে আসবে এক্স টু দি পাওয়ার, ধরো এক্স স্কোয়ার লিখলাম, এক্স টু দি পাওয়ার না, এক্স স্কোয়ার হলে কি লিখবো দেখো, ভাগের সূত্র দিয়া এক্স স্কোয়ার ইন্টু ডি অফ জেড মাইনাস সি স্কোয়ার, মানে ওইটাকে করলে কি হবে, ডি জেড মাইনাস জেড মাইনাস সি স্কোয়ার ইন্টু 2x। এটা কিন্তু ভাগের সূত্রে আমি, আর বাই এক্স টু দি পাওয়ার 4, এরকম একটা রেজাল্ট হইতো। তাহলে এই যে দেখো এই এই পোর্শনটা কিন্তু এই যে কি আছে এটার সাথে দেখো মিলে যায়, যদি আমি এটাকে ক্লোজ করে এই আকারে লিখি। কিন্তু নিচে আমাদের এক্স টু দি পাওয়ার 4 থাকতে হবে, নাহলে মিলবে না। আমি এক্স স্কোয়ার যে নিচে লিখবো, ডি অফ এত লিখবো, তারপরে সমাকলন করব। তার মানে এক্স টু দি পাওয়ার 4 থাকলেই এক্স স্কোয়ার লিখতে পারবো, এবং রেজাল্টেও এক্স স্কোয়ার ডিজেড এভাবে আছে। তা এক্স টু দি পাওয়ার 4 নাই, তার মানে আমি আগে এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করে দিই উভয় পাশে আবার। তাহলে আমরা
এক্স স্কোয়ার ডিজেড মাইনাস 2x জেড মাইনাস সি স্কোয়ার ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু উভয় পাশে এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করছি, তাহলে 3cy বাই এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স প্লাস সি এক্স বাই এক্স টু দি পাওয়ার 4 ডিওয়াই। এখন দেখো, এখন কিন্তু এইটাকে ক্লোজ করে আমরা, এই যে এটাকে ক্লোজ করে আমরা একটু আগে দেখাইলাম কি লিখবো, ডি অফ জেড মাইনাস সি স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এটা ভাগের সূত্র আকারে লিখলাম অন্তরীকরণটাকে, তাহলে ডি অফ জেড মাইনাস করে দেখো এইটা পাবে, আমিও তো দেখাইলাম। তাহলে জেড মাইনাস সি স্কোয়ার বাই এত ইকুয়াল টু মাইনাস 3cy by x to the power 4 dx প্লাস c by x কিউব dy। একটা x ক্যান্সেল হয়ে গেল। তো এখন d অফ এটা লিখলে আর ওই পাশে আমাদের এই দুইটাকেও কিন্তু আমাদের ক্লোজ করা যাবে। এটাকে আমরা ক্লোজ করলে লিখব d অফ cy by x কিউব। এটাকে দেখো, ইয়ে করে দেখো, এই ভাগের সূত্র ফেললে কি হয় দেখাচ্ছি। দেখো ভাগের সূত্র, এটাকেও ক্লোজ করে এরকম লিখলাম। এটা ভাগের সূত্র করলে কি হবে, এক্স কিউব ইন্টু সিওয়াই এর অন্তরীকরণ করলে কি হবে, সিওয়াই এর অন্তরীকরণ করলে হবে আমাদের সি ওয়াই, মানে আমাদের আসবে সি সিওয়াই, হ্যাঁ, তাহলে সি ইন্টু ডিওয়াই। তাহলে নিচেরটা ইন্টু ডিফারেন্সিয়েশন করছি, উপরেরটা মানে ডেরিভেটিভ গুলা লিখছি, ডি অফ ওয়াই হলো মাইনাস উপরেরটা সিওয়াই ডেরিভেটিভটা হবে এক্স কিউবে, তাহলে ডি অফ এক্স কিউব। এটার কিন্তু এইভাবে লেখা যায়, ডি অফ এক্স কিউব বাই এক্স কিউব হোল স্কোয়ার। তাহলে এক্স কিউব সি ডিওয়াই মাইনাস সিওয়াই ডি অফ এক্স কিউব, মানে এটার অন্তরীকরণ কি হবে, ইন্টু 3x স্কোয়ার ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 6। এখন দেখো উপরে কিন্তু এই ইয়ে কমন নেওয়া যায়, এক্স স্কোয়ার কমন নেওয়া যায়। এক্স স্কোয়ার কমন নিলে আসবে কি, সি 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 এক্স স্কোয়ার কমন নেই উপরে, তাহলে সি এক্স স্কোয়ার কমন নিলে এক্স, হ্যাঁ এক্স স্কোয়ার কমন নিলে আমাদের আসবে এক্স ডিওয়াই, তারপরে মাইনাস 3cy, সি কমন না নেই ওই যে ওটার সাথে মিলানোর জন্য, তাহলে আমাদের আসবে সি ডিওয়াই আর আসবে 3cy ডিএক্স। এক্স স্কোয়ার কমন নিলে আসতেছে এটা, এই জিনিসটা। এটা কেন হচ্ছে দেখো, এই দুইটার মধ্যে আরো আমি আরো ইয়ে করে বুঝিয়ে দিই। দেখো ডি অফ জেড মাইনাস সি স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটা কিন্তু টি ধরে প্রতিস্থাপন পদ্ধতিতেও কিন্তু এই যে এই জিনিসটা যে আসলো এটা কিন্তু বোঝাতে পারবো। তাহলে এটা আগামী ক্লাসে দেখাবো না, আজকের ইয়েটা দেখো, ডি অফ এটা লিখলাম, আর এটা যদি লসাগু করতাম তাহলে আমাদের কি আসতো, 3cy ডিএক্স, তারপরে আমাদের প্লাস সি এক্স ডিওয়াই বাই এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4, তাই তো। এইটাকেই আমরা ক্লোজ করে কি লিখতে বলতেছি, যে আমাদের এখানে লিখবো আমরা যে সিওয়াই বাই এক্স কিউব।
তো এটা এটা আমি প্রতিস্থাপনের মাধ্যমে তোমাদের বুঝায় দিব না, তাহলে বুঝতে পারবে বিষয়টা। আর এটাকে তোমরা ইয়ে ভাগের সূত্র ফেলে দেখো, এই যে টার্মটা যে আছে এটা ক্যালকুলেশন করে এটা পাওয়া যাবে। আচ্ছা, যাই হোক, এখন আমাদের রেজাল্টটা এইটুক দেখাই। আগামী ক্লাসে এই যে এটা টি ধরে কিভাবে যে এই যে এইটা যে শর্ট ভাবে আসলো বা আসবে আমি কিভাবে বুঝবো এটা বুঝিয়ে দিব। আজকে দেখো একটু ইয়েটা ক্লোজ করি, তাহলে উভয় পাশে সমাকলন করলে ডি উঠে যাবে। তার মানে পাবো হলো জেড মাইনাস সি স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু সি ওয়াই বাই এক্স কিউব। এটাকে এটা যে সমাকলন করব যখন, তখন কি একটা কনস্ট্যান্ট অবশ্যই যোগ করতে হবে। এই যে এটা সমাকলন করে ডি ডি চলে গেল, একটা কনস্ট্যান্ট মনে করো, এটা কনস্ট্যান্টটাকে ধরবা সি1। এই যে এই পোর্শনটাই তো সম্পূর্ণ যুগজ হয়। এখানে এখন সরল করার কিছু নাই, এটাই সম্পূর্ণ যুগজের সূত্র, মানে বের হইলো সমাধান। তো এই সম্পূর্ণ যুগজের পোর্শনটা পাওয়ার পরেই ব্যতিক্রম যুগজ বের করব কিভাবে। তা আগামী ক্লাসে আমি দেখাবো, আগে দেখাবো যে এই যে ডি অফ যে লিখলাম, এটা কেন লিখলাম। কারণ এটা আসলে কি মাঝে মাঝে এই যে বড় হয়ে যাবে, ধরো অন্য একটা ভেরিয়েবলের মাধ্যমে ধরে যে প্রতিস্থাপন যেটা বলে, তখন ওইখানে কিভাবে এটা আসে এটা দেখানো যাবে। কিন্তু পরীক্ষার হলে যদি এই বড় হয়ে যাবে এটা করতে যাও, তাহলে কিন্তু আহ সময়ও যাবে। সেই জন্য কিন্তু অনেক সময় দেখে চর্চা করতে করতে বুঝে ফেলবে যে এটাকে আমরা ক্লোজ করে ডি অফ এত লিখতে পারি, এরকম আর কি লিখে ফেলতে হবে। তাই আগামী ক্লাসে দেখাবো না, আর ব্যতিক্রম যৌগটাও বের করবে না। এটা একটা ইম্পর্টেন্ট, 16 সালে আসছে যেহেতু। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সকলে ভালো থাকো।